ওকে, লাস্ট আমরা হচ্ছে মানে ওয়্যারলেস যেগুলা আছে তারবিহীন সেগুলো দেখছিলাম, যে রেডি ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। তো সেখানে কি কি প্রযুক্তিগুলো ইউজ হয় সেগুলো দেখবো। সেখানে নর্মালি ইউজ হয় হচ্ছে তার ছাড়া গুলো হচ্ছে তিনটা: ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই আইটিপি নাম্বার গুলা, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। ব্লুটুথ 802.15, ওয়াইফাই 11, ওয়াইম্যাক্স 16। 15, 11, 16 খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো সবগুলো মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়। মাইক্রোওয়েভটা ছিল মাঝখানে, যে এরকম ছিল ফ্রিকোয়েন্সি, যদি ভুলে যাও। হচ্ছে ইনফ্রারেড। মাইক্রোওয়েভটা ছিল মাঝখানে, মাঝখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ, এখানে ইউজ করা হয়। তো এটা হচ্ছে দূরত্বের ভিত্তিতে সবচেয়ে ছোট হচ্ছে ব্লুটুথ, তারপরে হচ্ছে ওয়াইফাই, তারপরে হচ্ছে ওয়াইম্যাক্স। মানে ব্লুটুথ থেকে ওয়াইফাই এর দূরত্ব একটু বেশি, ওয়াইফাই থেকে ওয়াইম্যাক্স এর দূরত্ব একটু বেশি। যেমন এখানটা উদাহরণ দিয়েছিলাম যে তোমার ঘর হচ্ছে ব্লুটুথ, তারপরে তোমার বাড়ি, গোটা বাড়ি জুড়ে তোমার হচ্ছে নেটওয়ার্ক থাকতেছে, সেটা হচ্ছে ওয়াইফাই। এবং গোটা দোহার জুড়ে যে নেটওয়ার্ক থাকতেছে সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। ছোট, এটা হচ্ছে বড়। আচ্ছা, এবার ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স দেখি। যে ব্লুটুথ হচ্ছে নর্মালি হচ্ছে, এখানে একটা সামারি করা আছে। ব্লুটুথ হচ্ছে নর্মালি, এই যে আমরা ল্যান্ডম্যান প্যান পড়ছিলাম না, সেখান থেকে ব্লুটুথ হচ্ছে প্যান প্যান কানেকশন দেওয়া থাকে এখানে। প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থাকে, যেটা দূরত্ব হচ্ছে মাত্র 3 থেকে 10 মিটার। দূরত্বের ভিত্তিতে 3 থেকে 10 মিটার, কিন্তু কিলোমিটার না। আর ওয়াইফাই হচ্ছে ল্যান থাকে 50 থেকে 100 মিটার। ওয়াইম্যাক্স থেকে হচ্ছে ম্যান, মানে মেট্রোপলিটন, 10 থেকে 50 কিলোমিটার। ওয়াইম্যাক্স একটা ম্যান মনে মনে না থাকলে, যদি ভুলে যাও, তুমি ভুলে যাচ্ছ, তাহলে এই যে ম্যানের হচ্ছে এম, এই হচ্ছে ম্যান। তাহলে প্যান, ল্যান, ম্যান। আচ্ছা, এবার একটু সুবিধা অসুবিধা গুলো দেখি। যদি হচ্ছে এই দূরত্বের ভিত্তিতে কতগুলো সুবিধা অসুবিধা বলা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে প্রথম প্রথম সুবিধা অসুবিধা বলা যায় যে হচ্ছে ব্লুটুথ মাত্র 3 থেকে 10 মিটার, মানে মানে অল্প দূরত্বের মধ্যে যায়, এটা একটা অসুবিধা। আচ্ছা, এখানে একটা একটা করে দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যায় যে ব্লুটুথ সবচেয়ে ছোট এরিয়া, তার মানে সবচেয়ে দাম কম হবে, এই জন্য সবচেয়ে দামে সস্তা। ওয়্যারলেস তো আগে থেকে দেখছিলাম, এটি ইনস্টল করা সহজ। আর ডিভাইসের সাথে ব্লুটুথ ইনস্টল করা থাকলে এটি বিনামূল্যে ব্যবহার করা যায়, এটার জন্য টাকা দেওয়া লাগে না, মানে আমাদের মোবাইলে যে ব্লুটুথ আছে। অসুবিধা কি? অত স্বল্প পরিসীমার পরিযোগে নেটওয়ার্ক, মানে হচ্ছে 3 থেকে 10 মিটার, এবং এটি একই সময় মাত্র দুটি ডিভাইস সংযুক্ত করতে পারে, এটা একটু ইম্পর্টেন্ট। যে এটি দুইটা ডিভাইস সংযুক্ত করতে পারে, মানে একটা মোবাইলের সাথে একটা মোবাইল, একটা মোবাইলের সাথে দুইটা মোবাইল যোগাযোগ করতে পারবে না। বা অথবা একটা কম্পিউটারের সাথে একটা একটা কম্পিউটার, ওয়ান টু ওয়ান। তাহলে এখান থেকে আরেকটা উদাহরণ পাইলাম আমি, এখান থেকে লেখা যেতে পারে যে এটা হচ্ছে 1 to 1। তাহলে এখান থেকে ব্লুটুথ বলা যেতে পারে যে অসুবিধা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব 3 থেকে 10 মিটার, এরা প্যান কানেকশন ইউজ করতেছে। সবচেয়ে কম দূরত্ব ইউজ করার জন্য দাম কম, দামে সস্তা। এটা ওয়্যারলেস, ইনস্টল করা সহজ। আর অসুবিধার মধ্যে সবচেয়ে কম দূরত্ব, আর একটা হচ্ছে একজন থেকে একজন ইউজ করা যায়, অনেক মানুষ ইউজ করা যায় না। ব্লুটুথের পর আসি ওয়াইফাই। এই যে ওয়্যারলেস ফিডেলিটি, এটা কিন্তু দরকার। আর এটার দূরত্ব হচ্ছে 50 থেকে 100 মিটার, এটা কিন্তু মিটার, নট কিলোমিটার। কিলোমিটার হচ্ছে আরো বড় এরিয়া। আচ্ছা, অসুবিধা করে দেখি। এখান থেকে কিছু কিছু বলা যেতে পারে যে এটি হচ্ছে 50 থেকে 100 মিটার পর্যন্ত যাইতে পারে একটা। এটার মধ্যে ল্যান্ড কানেকশন আছে, এবং এটা থেকে এক থেকে ওই এরিয়ার মধ্যে যতগুলো থাকে সবগুলা কানেকশন দেওয়া যায়। মানে এই রেঞ্জের মধ্যে 50 থেকে 100 মিটারের মধ্যে যতগুলো থাকে ডিভাইস, সবগুলোর সাথে ওয়াইফাই কানেকশন দেওয়া যায়। আচ্ছা, এখানে দেখি ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স এর প্রয়োজন পড়ে না। নেটওয়ার্কে সহজে নতুন ব্যবহারকারী যুক্ত বা বাড়ানো যায়। যেমন ওয়াইফাই একজন চাইলে পাসওয়ার্ড থাকলে কানেকশন দিতে পারে, সমস্যা নাই। ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনামূলক লোকাল ল্যান ইউজ করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করা হয়, তাই সস্তা, তুলনামূলক সস্তা, সহজে ব্যবহার করা যায়। তবে ব্লুটুথের থেকে দাম বেশি এটার। আচ্ছা, এবার ওয়াইফাই অসুবিধা কি? ওয়াইফাই রেঞ্জের বাইরে চলে গেলে হচ্ছে ওয়াইফাই পাওয়া যায় না। যেমন তোমার তোমার বাড়িতে যদি ওয়াইফাই থাকে, তুমি রাস্তায় চলে গেলে সে ওয়াইফাই পাবা না। আচ্ছা, এটা নেটওয়ার্কের দক্ষতা গতি তুলনামূলক কম। বিদ্যুৎ খরচ অন্যান্য স্ট্যান্ডার্ড তুলনায় বেশি। অন্যান্য ডিভাইস কর্তৃক সিগন্যাল জ্যাম বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এটাও নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। দূরত্ব বেশি হলে গতি, সিগন্যাল মান উল্লেখযোগ্য কমে যেতে পারে। অজ্ঞাত অনুমতি ব্যতীত ব্যতীত অ্যাক্সেস পয়েন্ট পায় না, এটা হচ্ছে পাসওয়ার্ড। মানে অসুবিধাগুলো যদি আমি হচ্ছে এক লাইনে বলতে চাই, সেটা হচ্ছে পাসওয়ার্ড ছাড়া কানেকশন দিতে পারবে না।
ওয়াইফাই রাউটার যেখানে আছে সেখান থেকে যত দূরে যাবে তত তত হচ্ছে সিগন্যাল কমতে থাকবে। যেমন সামনে থাকলে এই যে 4 দাগ পাচ্ছে, 1 2 3 4, যত দূরে যেতে থাকবে এই দাগের সংখ্যা কমতে কমতে থাকবে। দেখা যাচ্ছে 1 দাগ পাচ্ছে বা 2 দাগ পাচ্ছে, তার মানে স্পিড কমে যাবে। আর এটাতে বিদ্যুৎ খরচ একটু বেশি। আর হচ্ছে একসাথে যদি অনেকগুলা কানেকশন থাকে, তো এখন একটার সাথে যদি একটা একটা ওয়াইফাই যদি এখন যদি 5টা কানেকশন থাকে, যেমন স্পিড পাওয়া যাবে, 10টা কানেকশন থাকলে স্পিড কমে যাবে। এইটা একটা কথা বলতেছে। আর এই তোমার একসাথে অনেকজন কানেকশন থাকে, এই জন্য তাদের মধ্যে ডেটার একটা নিরাপত্তা থাকে না। আর এটা কি, পাসওয়ার্ড ছাড়া হচ্ছে কানেকশন করতে পারে না। ওয়াই ম্যাক্স কি? ওয়াই কিন্তু ম্যাক্স না, ওয়াই ম্যাক্স। দিস ইজ ওয়াই ম্যাক্স। MAX। MAX। ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স এর 15 বছর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা কিন্তু মাইক্রোওয়েভ। তাহলে হচ্ছে এই যে FM, এফ ইনফ্রারেড ছিল, এই FMই হচ্ছে এইটা মাইক্রোওয়েভ। এটা হচ্ছে ডাব্লুম্যান, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত। মানে এখানে মেট্রোপলিটন এরিয়া যেগুলো সুবিধা আছে সেগুলো অ্যাড হবে। কি কি কাভারেজের এরিয়া? 10 থেকে 100 কিলোমিটার, 50 কিলোমিটার। মানে এখান থেকে যে আমরা বলতেছিলাম সবগুলারই, তো এখানেও বলা যায় যে একটা 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যাবে। এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজ করে। মেট্রোপলিটনের যে সুবিধা অসুবিধাগুলো এটা এর মধ্যে যোগ করা যাবে, সমস্যা নাই। তুমি যদি ভুলে যাও তাহলে মেট্রোপলিটনের যে সুবিধা অসুবিধাগুলো এগুলো দিতে পারো। এই ওয়াইম্যাক্স কিন্তু বোর্ড পরীক্ষায় এর আগে আসছে। একক স্টেশনের মাধ্যমে হাজার হাজার নেট ব্যবহারকারী নেট সেবা দেওয়া যায়। তাহলে একটার সাথে অনেক, হাজার হাজার। ফ্রিকোয়েন্সি ব্যান্ড লাইসেন্স বিহীন, লাইসেন্স আর লাইসেন্স ছাড়া দিতে পারে। প্রত্যন্ত অঞ্চলে সেবা পাওয়া যায়, ফোনের সংযোগ পৌঁছে সেখানে সেবা পাওয়া যায়, মানে পাহাড়ি অঞ্চলে। কোয়ালিটি, ভালো সার্ভিস দেয়। তথ্য প্রযুক্তি সেবা বলে পাওয়া যায়। অ্যান্টিনা সহ ওয়াইম্যাক্স রিসিভার যা কোনো কম্পিউটার বা ল্যাপটপ সংযুক্ত থাকে, ফলে পোর্টেবিলিটি সুবিধা পাওয়া যায়। পোর্টেবিলিটি সুবিধা মানে কি, বহন করা যায় ল্যাপটপের মতো। দূরত্ব বেশি হলে একাধিক বেজ স্টেশনের প্রয়োজন হয়, মানে এক জায়গা থেকে একটা দূরত্ব হলে আমাকে আরেকটা স্টেশন যোগ করে উইক সিগন্যালকে হচ্ছে স্ট্রং সিগন্যাল বানানো হয়। ওইটাকে বলতেছে বেজ বেজ স্টেশনের প্রয়োজন হয়। নেটওয়ার্কে অন্যান্য ওয়্যারলেস ডিভাইস সিগন্যালে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এটা ওয়াইফাইও ছিল, এখানেও আছে। সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি। অবশ্যই ব্লুটুথ সবচেয়ে কম খরচ ব্লুটুথ, তারপরে খরচ হচ্ছে বেশি হচ্ছে ওয়াইফাই, তারপরে খরচ বেশি হচ্ছে ওয়াইম্যাক্স। মানে যত আধুনিক হচ্ছে মেশিনটা তত হচ্ছে খরচ বাড়তেছে। যেমন প্যানে সবচেয়ে খরচ কম, ম্যান ল্যানে একটু খরচ বেশি, ম্যানে আরো খরচ বেশি। এই জন্যই অনেক ব্যবহারকারী একই টাওয়ার অ্যাক্সেস করায় সার্ভিসের সঠিক গুণগত মান বজায় রাখা কঠিন। এখানে কি কি কেবল ব্যবহার করা যায়? যে অন্যান্য নেটওয়ার্কে, মানে ল্যান ল্যান তো না, ল্যানে যেমন ফাইবার অপটিক স্যাটেলাইট কেবল ইউজ করা যায়, কিন্তু ওয়াইম্যাক্স এর ডেটা রেট অত্যন্ত ধীর গতির। খারাপ আবহাওয়ায়, এটা তো যেমন এটা এন্টিনার মাধ্যমে সিগন্যাল দেয়, মোবাইল এন্টিনা গুলা। তো এই খারাপ আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে সিগন্যাল বিঘ্নিত হতে পারে, মানে বাধা আসতে পারে। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে। মানে এক কথা যদি বলতে চাই সুবিধাগুলো কি, এটা হচ্ছে অনেক বেশি রেঞ্জের, 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। একটা সাথে একটা স্টেশনের সাথে হাজার হাজার ইন্টারনেট একসাথে থাকতে পারে। লাইসেন্স, ফ্রিকোয়েন্সি লাইসেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। যেখানে টেলিফোন পৌঁছায় নাই সেই জায়গাতে যেও তারা হচ্ছে এই ওয়াইম্যাক্সে কানেকশন পাওয়া যেতে পারে। এটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস দেয়। তারপরে আইসিটি যতগুলো সেবা আছে সবগুলো প্রদান করা যায়। এবং এন্টিনা সহ যেগুলো ওয়াইম্যাক্স আছে সেগুলো হচ্ছে বহন করা যায়। আর অসুবিধাগুলো কি কি? যে দূর বেশি বেশি মানে এই 10 থেকে 50 কিলোমিটার, যেটা এর এর থেকে বেশি দূরত্ব হয়ে গেলে আরেকটা স্টেশন বসিয়ে সিগন্যালকে স্ট্রং করতে হয়। তারপরে যদি আরো নেটওয়ার্ক যদি অন্যান্য আরো ওয়্যারলেস ডিভাইস থাকে সেগুলো হচ্ছে সিগন্যাল হচ্ছে বাধা দেয়। খরচ বেশি। এটার ডাটা রেট ধীর গতি। আবহাওয়া খারাপ হলে এটা বিঘ্ন হইতে পারে। এবং বিদ্যুৎ শক্তি হচ্ছে দরকার হয়। এভাবে পড়তে থাকলেও হয়ে যাবে। এবার আসছে মোবাইল জেনারেশন। মোবাইল জেনারেশন হচ্ছে আহামরি কিছু নাই তেমন, জাস্ট পড়লেই হয়ে যাবে। মোবাইল জেনারেশন হচ্ছে মোবাইলের হচ্ছে একটা একটা যুগ থেকে আরেকটা যুগে কতটুকু আধুনিক হচ্ছে সেটা বলতেছে। যেমন সেলুলার ফোনের ইতিহাস শুরু হয় 1920 সালে, মানে 20 সাল থেকে শুরু হচ্ছে। মোবাইলের রেডিও আবিষ্কারের পর, মোবাইল রেডিও আবিষ্কারের পর 1940 সালে মার্টিন কুপার মটোরোলা সিলিকন ভ্যালি কোম্পানির প্রতিষ্ঠাতা আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন। দিস ইজ ইম্পর্টেন্ট ফর MCQ। আচ্ছা, বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে দুভাগে ভাগ করা যায়, মানে আমরা যেগুলো মোবাইল ইউজ করতেছি সেগুলো। একটা হচ্ছে কি GSM, আর একটা হচ্ছে GSM, আর একটা হচ্ছে CDMA। আর GSM কে আমরা বলতেছি আবার TDM ও বলা যায়।
সিডিএম এ কি? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর টিডিএম এর টি মানে কত? টি হচ্ছে টাইম ডিভিশন, টাইম। ডি তে ডিভিশন, এই যে ডিভিশনই এই সেম জিনিস, এম তে মাল্টিপল, আর এ তে হচ্ছে অ্যাক্সেস। টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, জিএসএম কিন্তু আমাদের সিম, আমরা মোবাইলে যে সিম ইউজ করি সেইটা। আচ্ছা, এখানে জিএসএম আর সিডিএম এর পার্থক্য দেখি। এই পার্থক্য দেখলেই তুমি লিখতে পারবা। জিএসএম এর মধ্যে হচ্ছে সিম ইউজ করা যায়, সিডিএম এ কোনো সিম নাই। জিএসএম হচ্ছে বেশি প্রচলিত, আমরা আমরা বর্তমানে যে মোবাইলগুলো ইউজ করি সেগুলা। সিডিএম এ কম প্রচলিত। আগে এককালে ছিল তোমার হচ্ছে এই সিটিসেল এর ফোন ছিল, সিটিসেল, যেগুলো ফোনের সাথেই আলাদা করে সিম থাকতো, ফিক্সড। এটা হচ্ছে সিডিএম এ। আচ্ছা, রোমিং বেশি, রোমিং কম। রোমিং রোমিং মানে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ইন্টারনেট চালানো, আমরা চালাই এখন বেশি। সিডিএমএ তে সেটা কম। স্পিড হচ্ছে জিএসএম এ কম, বাট সিডিএম এ বেশি। সিডিএমএ তে বেশি কেন? কারণ একই মোবাইলে যেই মোবাইল সেই সিম। সিটিসেল, এখানে কি সিটিসেল মোবাইল, আবার সিটিসেল সিম। এই সিটিসেল সিমের সিম যদি অন্য কোনো মোবাইলে, স্যামসাং মোবাইলে লাগানো হয় সেটা চলবে না। আবার হচ্ছে এই তোমার বাংলা লিংক বা জিপি সিম সিটিসেল মোবাইলে লাগানো হলে এইটা চলবে না। সিটিসেল মোবাইল এখন বন্ধ হয়ে গেছে, এখন আর নাই, আগে ছিল। মোবাইল জেনারেশন দেখি, জিএসএম আর সিডিএম এর বৈশিষ্ট্য। জিএসএম হচ্ছে কাভারেজ দেয় হচ্ছে 35 কিলোমিটার, আর হচ্ছে সিডিএম এ দেয় হচ্ছে, এখানে লিখে ফেলি পার্থক্যটা, মানে পার্থক্য করে পড়লে তোমার হচ্ছে মনে থাকবে ভালো। সিডিএম এ, জিএসএম বা টিডিএম এ, এটাই বলি না কেন। জিএসএম কত? 35 কিলোমিটার, কিলোমিটার। সিডিএম এ হচ্ছে 110 কিলোমিটার। বিদ্যুৎ খরচ বেশি, বিদ্যুৎ বেশি, এখানে হচ্ছে কম। তারপরে কি ডেটা ট্রান্সফার রেট কম, গতি কম, এখানে বেগতি। সিডিএম এতে গতি হচ্ছে কি বেশি। রোমিং সুবিধা আছে, রোমিং সুবিধা নাই, এটা পরে ফেলছি। আর ব্যবহৃত সিম কার্ড সহজলভ্য, এই যে সিম, এখানে সিম আছে, সিম নাই। মানে এইটা যেটা ছিল, এই যে এখানে এখানে আর দুইটা মাত্র জিনিস অ্যাড করা যাচ্ছে। এই যে গতি কম বেশি, মানে ওইখানে আগে থেকে আছে, তাহলে মিশাই মিশাই দিলাম। সিম ওখানে লেখা আছে, এই দুইটা জিনিস এই এটার সাথে অ্যাড করে ফেললেই এই সিডিএম এ এবং এবং জিএসএম এর বৈশিষ্ট্য লেখা যাবে। এখানে লিখে দিচ্ছি জিএসএম অথবা টিডিএম এ। মোবাইল জেনারেশন এবার দেখি। দেখো সালগুলো দেখলে বুঝতে পারবা যে আধুনিকতা কতটুকু আসছে। মোবাইল জেনারেশন শুরু হয় হচ্ছে 1979 সাল থেকে, মানে হচ্ছে মোবাইল আবিষ্কার হয়েছে হচ্ছে 1940 সালে, আধুনিক ফোন। তারপরে 1979 সাল থেকে মোবাইল জেনারেশন ধরা হয়েছে, 1979 সাল থেকে 1990 পর্যন্ত। এই প্রজন্মে অ্যানালগ পদ্ধতি রেডিও সিগন্যাল ব্যবহৃত হতো। ওকে। সেল সিগন্যালে এনকোডিং হলো অ্যামস, দিস ইজ ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারী অবস্থানে পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়, মানে এক জায়গায় থেকে কথা বলতে হবে, অন্য জায়গায় যাওয়া যাবে না। এতে মাইক্রো প্রসেসর ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়, দিস ইজ ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, মাইক্রো প্রসেসর ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার হচ্ছে। একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স নাই। ওকে। মানে একটা জায়গায় অনেকগুলো মানে মোবাইলের নেটওয়ার্ক থাকতে পারে, যেমন জিপিও থাকতে পারে, জিপিও থাকতে পারে, বাংলা লিঙ্কও থাকতে পারে, রবিও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ছিল না, মানে আন্তর্জাতিক রোমিং সুবিধা সুবিধা চালু ছিল না, তার মানে কোনটা ইউজ করছে তারা? যে সিডিএম এ, তারা সিডিএম এ তখন ইউজ করছিল, রোমিং সুবিধা চালু ছিল না, তার মানে হচ্ছে সিডিএম এ। তাহলে এখানে হচ্ছে সবচেয়ে মেইন হচ্ছে অ্যাম্পস। তারপর ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে। অনেকগুলোতে টাওয়ার থাকলে কোনো সমস্যা নাই। আর এই মোবাইল গুলোতে ব্যবহার করা হতে হচ্ছে, মোবাইল কিন্তু এগুলো মোবাইল গুলো ব্যবহার করা হচ্ছে মাইক্রো প্রসেসর, সেমিকন্ডাক্টর। 2 নাম্বার দেখি, 2 নাম্বার প্রযুক্তিতে কি কি, মানে 1 নাম্বার প্রযুক্তি চলে গেল, এখন 2 নাম্বার হচ্ছে 1990 থেকে 2000। তার মানে হচ্ছে একটু আধুনিক হচ্ছে মোবাইল গুলা। এখন এই মোবাইল গুলো কি আসতেছে, যেমন তোমার 2010 সালে আমরা যে মোবাইল ইউজ করতেছি, 2025 সালে কি সেম মোবাইল ইউজ করতেছি, আরো আধুনিক না? এরকম মোবাইল গুলো আধুনিক করতে আস্তে আস্তে নতুন নতুন প্রযুক্তি যোগ হচ্ছে, নতুন নতুন করে আধুনিক হচ্ছে। দ্বিতীয় প্রজন্মে কি আছে? এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতি রেডিও সিগন্যাল ব্যবহৃত হচ্ছে, মানে ওইখানে অ্যানালগ হইতো, এখানে ডিজিটাল হচ্ছে। এখানে হয়তো অ্যানালগ,
পার্থক্যগুলো দেখো, এখানে হচ্ছে ডিজিটাল, তাহলে একটু একটু আধুনিক হলো। উন্নত মানে অডিওর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয়, উন্নত মানে অডিও শোনা যাচ্ছে এখন মোবাইলগুলোতে। ডেটা স্থানান্তরের গতি অনেক বেশি, আগে ছিল কম, এখন বাড়ছে আগে থেকে। এটা প্রতারণা রোধে সহায়তা করে। সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়, মানে এখন আমরা যে মোবাইলগুলো ইউজ করি, সিম সিম সিমে যে টাকা ভরি না, আগে প্রিপেড মানে কি, আগে টাকা ভরতে হয় তারপরে খরচ করতে হয়, সেই প্রিপেড। সীমিত মাত্রায় যাতে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়, মানে আস্তে আস্তে রোমিং সুবিধা চালু হচ্ছে। মোবাইলের ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়, প্যাকেট সুইচ নেটওয়ার্ক, দিস ইজ ইম্পর্টেন্ট। এই দেখো এমএমএস বা এসএমএস চালু হয় হচ্ছে এখানে, এই এই প্রযুক্তিতে। আমরা বর্তমানে যে এসএমএস দিই, মোবাইল জেনারেশন চালু হয় কোন পদ্ধতিতে, দ্বিতীয় প্রজন্মতে। এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। জিএসএম পদ্ধতিতে ডেটা ও ভয়েস প্রেরণ করা সম্ভব হয়, এখানে জিএসএম চলে আসছে। সিডিএমএ থেকে জিএসএম চলে আসছে, এই জন্য আন্তর্জাতিক রোমিং সুবিধা আস্তে আস্তে চালু হচ্ছে। কথোপকথন অবস্থায় অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে, মানে কোনো বাধা হয় না, নো বাধা। কিন্তু আগেরটাতে হচ্ছে কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে বাধা হইতো। ক্ষেত্র বিশেষে অন্যান্য মোবাইল প্রোভাইড ডাইরেক্ট ট্রান্সমিশন দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স হয়, এখানে ইন্টারফারেন্স হয়, আগেরটাতে হইতো না, তাই এর একটা সমস্যা। ইন্টারফারেন্স তো হওয়া উচিত না। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হচ্ছে আস্তে আস্তে। ওকে, এবার তৃতীয় চতুর্থ প্রজন্ম দেখি। যে ডেটা স্থানান্তরে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। তাহলে তুমি দেখো, এক এক নম্বরে এক নম্বরে কোনো সুইচিং ব্যবহৃত হচ্ছে না এটা ট্রান্সফারের ক্ষেত্রে। দুই নম্বরে কি ইউজ করা হইতেছে, প্যাকেট সুইচিং, এখানে শুধুমাত্র প্যাকেট সুইচিং ইউজ হচ্ছে। কিন্তু তিন নম্বরে দেখো, প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং দুটা ইউজ হইতেছে, মানে আরেকটু আধুনিক হয়েছে। মানে প্যাকেট, তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ভয়েস আদান প্রদান করা হয়, দিস ইজ ইম্পর্টেন্ট এই লাইনটা। মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান প্রদানের নতুন মাত্রা যোগ হয়। তাহলে ইন্টারনেট ব্যবহার শুরু হয় কোন মাধ্যম থেকে, মোবাইল জেনারেশনে। মোবাইল জেনারেশন শুরু হয় তৃতীয় প্রজন্ম থেকে। তাহলে ইন্টারনেট ইন্টারনেট ইউজ করা শুরু হচ্ছে এখানে এই প্রজন্ম থেকে, ইন্টারনেট। এসএমএস এমএমএস শুরু হচ্ছে দ্বিতীয় প্রজন্ম থেকে। ইন্টারনেট শুরু হচ্ছে তৃতীয় প্রজন্মতে। এখানে ইন্টারনেট কানেকশন কি ছিল, এইচ। এইচ কোনটা বুঝবো কিভাবে, আমরা যখন মোবাইলে ইন্টারনেট চালাই, ডাটা চালাই মোবাইলে সিম দিয়ে, তো এবার মাঝে মধ্যে 3G বা 4G জায়গায় লেখা ওঠে, এই ইটাই হচ্ছে এইচ। ডেটা স্থানান্তরের গতি 2 Mbps এর অধিক, মানে অনেক স্লো, এইচ তো অনেক স্লো ছিল। মোবাইল ব্যাংকিং, ই কমার্স ইত্যাদি সেবা কম চালু হয়, তাহলে এটা চালু হয় কখন, এ হচ্ছে তৃতীয় প্রজন্মতে। চতুর্থ প্রজন্মতে কি আছে, চতুর্থ প্রজন্মতে এই যে আমার 4G বা থ্রি জি 4G 4.5G, এগুলো সব হচ্ছে চতুর্থ প্রজন্মতে, যে বর্তমান পর্যন্ত, মানে 2025 চলতেছে, 2025 পর্যন্ত। টেলিভিশন অপেক্ষাকৃত উন্নত মানের ছবি এবং ভিডিও লিঙ্ক প্রদান করে। মানে এখন এখন আমরা যা যা করতে পারতেছি, আইপি নির্ভর ওয়্যারলেস সিস্টেম কাজ করে, মানে প্রতিটা মোবাইলের জন্য অ্যাড্রেস থাকে। অ্যাড্রেস, আইপি হচ্ছে অ্যাড্রেস, ঠিকানা। তাহলে যদি পার্থক্যটা করি, আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা জাস্ট একটু পার্থক্য গুলো দেখি। মানে এই মোবাইল জেনারেশনে এগুলাতে হচ্ছে আসলে বোঝানো তেমন কিছু নাই। এগুলো যা তুমি মানে একটা একটা করে পড়লে মনে থাকবে না, তুমি যদি পার্থক্য করে করে পড়ো তাহলে জিনিসটা ভালো করে মনে থাকবে। যেমন ফার্স্টে হচ্ছে রেডিও সিগন্যালের কথা বলি। প্রথম প্রজন্মতে অ্যানালগ রেডিও সিগন্যাল ইউজ করা হতো। দ্বিতীয় প্রজন্মতে যে সে হলো ডিজিটাল রেডিও সিগন্যাল। তারপরে প্রজন্মতে রেডিও সিগন্যাল আর কোনো কাজই হয় নাই। ওকে, তারপরে প্রথম প্রজন্মতে কি ছিল, অ্যামস ইউজ হইতেছে। দ্বিতীয় প্রজন্মতে কি হচ্ছে, এইচ। না, দ্বিতীয় প্রজন্মতে কোনো ইয়া নাই, মানে দ্বিতীয়, সরি, প্রথম প্রজন্মতে শুরু হচ্ছে অ্যামস। দ্বিতীয় প্রজন্মতে আস্তে আস্তে প্যাকেট সুইচ নেটওয়ার্ক। তৃতীয় প্রজন্মতে কি আসতেছে, আমার হচ্ছে প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং দুইটাই। আর চতুর্থ প্রজন্মতে তো এটার কোনো দরকার নেই, মানে যে অলরেডি হয়ে গেছে, আর আর কোনো মানে ইয়া হয় নাই, মানে নতুন নতুন কোনো আবিষ্কার হয় নাই। আচ্ছা, প্রথম প্রজন্মতে ফ্রিকোয়েন্সি কম, তৃতীয় প্রজন্মতে ফ্রিকোয়েন্সি একটু বেশি হয়েছে, তৃতীয় প্রজন্মতে ফ্রিকোয়েন্সি আরেকটু বেশি, এখন হচ্ছে ওইটাই আছে। ওকে, প্রথম প্রজন্মতে কোনো সিম টিম ছিল না, মানে মানে যে মোবাইল সেই সিম ব্যবহার করতে হতো, সেটা হচ্ছে সিডিএমএ এনে বলতেছে। দ্বিতীয় প্রজন্মতে সিম ব্যবহার করা শুরু হয় এবং সিমে প্রথম প্রথম হচ্ছে প্রিপেড পদ্ধতি চালু হয়। আর তৃতীয় প্রজন্মতে এখন তো সিম আছেই, আলাদা আলাদা মোবাইল, আলাদা আলাদা সিম, মানে জিএসএম চালু হলে দ্বিতীয় প্রজন্ম থেকে। আর তৃতীয় প্রজন্মে এসে নতুন নতুন মোবাইল, নতুন নতুন সিম চলতেছে। ওকে, নো ওয়ারিস। তারপরে এরপরে
প্রথম প্রজন্মতে কি ছিল, সিডিএমএ, তাহলে তার মানে হচ্ছে কোনো রোমিং সুবিধা ছিল না। দ্বিতীয় প্রজন্মতে জিএসএম আসলো, তাহলে রোমিং সুবিধা আস্তে আস্তে চালু হলো এরপর থেকে। রোমিং সুবিধা তারপরে হচ্ছে এই তৃতীয় প্রজন্মতে আসে মাইক ইন্টারনেট চালু হলো, ইন্টারনেট চালু হলো কোনটাতে, এজ এজ চালু হলো। এজ চালু হওয়ার পরে আর চতুর্থ প্রজন্মে এসে এসে 3G 4G 4.5G এগুলো চালু হলো, মানে ইন্টারনেট আস্তে আস্তে আপডেট হলো। প্রথম প্রথম প্রজন্মতে ইন্টারনেট ছিল না, দ্বিতীয় প্রজন্মতে রোমিং শুরু হয়েছে হালকা হালকা, তৃতীয় প্রজন্মতে ইন্টারনেট আবিষ্কার হলো, তৃতীয় প্রজন্মতে ইন্টারনেট আবিষ্কার হয়েছে, মাথায় রাখো। এবং সেখানে শুরু হয়েছিল মাত্র শুধুমাত্র এজ। আর এবং চতুর্থ প্রজন্মতে ছিল হচ্ছে 3G 4G 4.5G। তো ইন্টারনেট প্রথম প্রজন্মতে ইন্টারনেট যেহেতু ছিল না, সেহেতু ডাটা স্থানান্তরের গতি অনেক কম। দ্বিতীয় প্রজন্মতে তো খুব বেশি আহামরি উৎপাদন, মানে ডাটা ভয়েস প্রদান করা সম্ভব হয় নাই। বাট শুধুমাত্র মানে জিএসএম পদ্ধতিতে ডাটা ভয়েস প্রেরণ করা সম্ভব হয়, ইন্টারনেটের মাধ্যমে না। তৃতীয় প্রজন্মতে ইন্টারনেট আবিষ্কার হলো এজ, তখন হচ্ছে 2 Mbps এর অধিক ডেটা স্থানান্তর করা সম্ভব হলো। আর চতুর্থ প্রজন্মতে এখন তো আমরা হচ্ছে হাজার হাজার মেগাবাইট জিগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারতেছি, যেহেতু এখন 3G 4G 4.5 আছে। এসএমএস প্রথম প্রজন্মতে কোনো এসএমএস ছিল না, দ্বিতীয় প্রজন্মতে এসএমএস আর এমএমএস চালু হয়, এবং বর্তমানে সেগুলো আছে আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এই হচ্ছে এই এইটার হচ্ছে পার্থক্য। আচ্ছা, প্রথম প্রজন্মতে হচ্ছে আরেকটা জিনিস ছিল যে সে প্রথম প্রজন্মতে যেহেতু ফ্রিকোয়েন্সি কম ছিল, এবং একটা নেট একসাথে অনেকগুলো মানে হচ্ছে তোমার এই জিপি রবি বাংলালিংকের মতো যদি এরকম যদি টাওয়ার থাকতো একসাথে, মানে তখন তো জিপি রবি বাংলালিংক ছিল না, মানে অনেকগুলো টাওয়ার থাকতো একসাথে। যদি অনেকগুলো একসাথে টাওয়ার থাকে, তাহলে একটা টাওয়ার একটা টাওয়ারের কোনো বাধা দিত না। কিন্তু আস্তে আস্তে যখন প্রজন্ম বাড়ে, টাওয়ারের বাধা বাড়তে থাকে। মানে দ্বিতীয় প্রজন্মে এই টাওয়ারের বাধা ইন্টারফেস হয়, মানে বাধা শুরু হয়। তৃতীয় প্রজন্মে তো এইগুলা চলতে আছে, মানে যখন হচ্ছে একটা একটা থেকে মানে টাওয়ার বাড়তেছে, মানে হচ্ছে একটা একটা ফ্রিকোয়েন্সির সাথে একটা ফ্রিকোয়েন্সি বাধা হচ্ছে। ওকে। আর একটা জিনিস হচ্ছে এখানে বলা হয় নাই, সেটা হচ্ছে পার্থক্য। উম আচ্ছা, প্রথম প্রজন্মে তো কথা বলতে হলে এক জায়গায় দাঁড়ায় থাকতে হতো, স্টপ হয়ে, মানে এখানে কথা বলতেছো ওখানে দাঁড়ায় থাকতে হবে, লড়তে পারবে না, লড়লে তোমার হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যাবে না। কিন্তু আস্তে আস্তে দ্বিতীয় প্রজন্মে সেই সমস্যার সমাধান হয়ে যায়। এবং তৃতীয় প্রজন্ম এবং চতুর্থ প্রজন্মে এই ধরনের কোনো সমস্যা ছিল না। চতুর্থ প্রজন্মে নতুন নতুন কি কি যোগ হয়, নতুন যোগ হয় 3G 4G 4.5G, মানে তৃতীয় প্রজন্মের সাথে নতুন যোগ হচ্ছে 3G 4G 4.5G। তাহলে ইন্টারনেট একটু নতুন হইলো, তাহলে স্পিড হচ্ছে 2 Mbps থেকে 10 Mbps এর বেশি হয়ে গেছে এখন। আর হচ্ছে এখন ছবি বা ভিডিও যত বড় আদান প্রদান করা যায়, এখন সবগুলাতে কিছু আইপি অ্যাড্রেস, আইপি নির্ভর ওয়্যারলেস সিস্টেম চালু হয়। তাহলে আইপি নির্ভর ওয়্যারলেস সিস্টেম চালু হয় হচ্ছে চতুর্থ প্রজন্মতে। তো যদি আলাদা করে বলতে চাই যে এসএমএস কোনটাতে চালু হয়, মানে একটা একটা করে বলি, সিডিএম প্রথম প্রজন্মতে সিডিএমএ কোনটাতে চালু হয়, প্রথম প্রজন্মতে এসএমএস বা এমএমএস বা সিম প্রোভাইডার বা হচ্ছে প্রিপেইড সিস্টেম চালু হয় দ্বিতীয় প্রজন্মতে। ইন্টারনেট চালু হয় হচ্ছে তৃতীয় প্রজন্মতে, এজ। এবং চতুর্থ প্রজন্মতে চালু হয় হচ্ছে হচ্ছে 3G 4G 4.5G, এবং হচ্ছে আইপি নির্ভর সিস্টেম। আর মোবাইল ব্যাংকিং বা এগুলো যদি বলে, ই কমার্স, এই সেবাগুলো চালু হয় হচ্ছে কোন প্রজন্মতে, যখন ইন্টারনেট চালু হয় তখনই, মানে ইন্টারনেট চালু হয়েছে তৃতীয় প্রজন্মতে, এই তখনই হচ্ছে আমার মোবাইল ব্যাংকিং ই কমার্স এগুলো সেবা চালু হয়েছে।